আজ থেকে নতুন দল এনসিপি তারা জুলাই যাত্রা শুরু করেছে, জুলাই পদযাত্রা। দেশের 100টি উপজেলায় তারা এটা করবে এরকম ঘোষণা দিয়েছে, কিন্তু ঘটনা খুব একটা স্বাভাবিক মনে হচ্ছে না। প্রথম দিনেই সাভারে কিছুক্ষণ আগেই খবর এসেছে, গণমাধ্যম খবর দিচ্ছে সেটা হচ্ছে যে সাভারে এই পথসভা করার সময় সেখানে বোমা বিস্ফোরণ, বোমা হামলার ঘটনা ঘটেছে। এই আয়োজনে এনসিপির আহ্বায়ক সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এটা যে বাংলাদেশের রাজনীতির জন্য একটা বড় ধরনের অশনি সংকেত সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কারা মারল, কিভাবে হলো, নাকি এর আগে আমরা 2004 সালে আওয়ামী লীগের সমাবেশে যে গ্রেনেড হামলার ঘটনা দেখেছিলাম সেটার ন্যারেটিভে এরকম বক্তব্য শুনেছিলাম যে শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে ওখানে টুক করে ফেলে দিয়েছেন, ফেলে দিয়ে নিজেই এই নাটক করে ব্যাপারগুলোকে বড় করার চেষ্টা করেছেন সরকার বিরোধী। সেরকম ব্যাপার কি আবারও আমরা দেখব? চলুন সাভার থেকে একটু ঘুরে আসি, সেখানে কি হলো, এখন পরিস্থিতি কতটা উত্তপ্ত সেখানে। এনসিপির জুলাই পদযাত্রা এটা বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে কিনা? তাহলে এমনিতেই আজকে কক্সবাজারের দক্ষিণাঞ্চলের এই জুলাই পদযাত্রা স্থগিত ঘোষণা করা হয়েছে কক্সবাজারে পাহাড় ধসের কারণে। সেই আলোচনাই করবে এই ভিডিওতে, থাকবেন। দর্শক, বলছিলাম এনসিপির প্রথম দিনের কার্যক্রম যখন শুরু হলো জুলাই পদযাত্রা, তখনই আমরা যেটা দেখলাম সেটা ভয়ঙ্কর একটা ঘটনা। সাভারে এই জুলাই পদযাত্রার ঘটনায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বোমা হামলার ঘটনা ঘটেছে এবং একজন আহত হয়ে হাসপাতালেও গিয়েছে একটা পত্রিকা বলছে, আবার কিছু পত্রিকা বলছে বেশ কয়েকজন আহত হয়েছেন। আর সেখানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতারা। কি বলছে গণমাধ্যম? দেশ টিভির এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সাভারে এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ, আহত কয়েকজন। তারা দাবি করছে কয়েকজন আহত। তারা বলছে সাভারে এনসিপির সমাবেশস্থলে এই ঘটনা ঘটেছে রাত 9:45টার দিকে। থানা সংলগ্ন, থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এই ঘটনা ঘটে। তার মানে এই ভিডিওটা যখন করছি তার থেকে 1 ঘন্টা আগে এই ঘটনাটা ঘটেছে এবং এটা একটা বড় ঘটনা। আপনারা গণমাধ্যমে যে ছবি প্রকাশিত হয়েছে সেই ছবিটা একটু দেখে নিতে পারেন। সেখানে বিস্ফোরণের পরে যে পুরো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে সেরকম একটা ছবি। এই ছবি খুব একটা ভালো বার্তা দিচ্ছে না। আবার এখানে কয়েকজন আহত হওয়ার ঘটনা বলা হচ্ছে, একজনের ছবি আমরা পেয়েছি যিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, তার ছবিটাও দেখে নিন, সেটাও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই ব্যক্তি সহ আরো অনেকে আহত হয়েছে বলে গণমাধ্যম বলছে। ঘটনাস্থলে থেকে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা বলেন ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। এ সময় সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সমাবেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই যে আতঙ্ক, এই আতঙ্ক বাংলাদেশের রাজনীতির জন্য একটা বড় অশনি সংকেতই বটে। এই ঘটনা অনেক অনেক বার্তা দিতে পারে। এনসিপির এই জুলাই পদযাত্রা কেউ ব্যাহত করতে চায় কিনা, তারা কারা, এই টার্গেটটা আওয়ামী লীগকে করা হবে কিনা। যদিও এরপরে থানা ঘেরাওয়ের ঘটনা ঘটেছে, সাভার মডেল থানা ঘেরাও করেছে এনসিপি নেতারা। সেখানে স্লোগান দিতে দেখা যাচ্ছে সার্জিস আলমকে মাইক নিয়ে। এই থানা ঘেরাওয়ের ছবিটা, একটা ছবি গণমাধ্যম প্রকাশ করেছে, সেই ছবিটা আপনারা দেখে নিন। এই ঘেরাও কর্মসূচি আমরা দেখছি। এই ঘেরাও কর্মসূচি যখন আমরা দেখছি তখন তাৎক্ষণিকভাবে সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মাহবুব কামাল তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসটা একটু দেখে নিন। তিনি বলছেন এনসিপির 3 স্টার নেতার সভাস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় বোঝাই যাচ্ছে রাজনীতি করাটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অবশ্য অনেক আগেই হাদিকে হত্যা করার পর আমি ঝুঁকিপূর্ণ রাজনীতির কথা বলেছিলাম। এত যে ঝুঁকি, তারপরও কেউ রাজনীতি ছাড়তে চায় না। তবে কি নো রিস্ক নো গেন,
এই ফর্মুলাতেই চলছে রাজনীতি। মানে রাজনীতি যে একটা মানে অনিশ্চিত জায়গা, সেই অনিশ্চয়তা জেনেও যারা রাজনীতি করছেন তাদের মানে কি বলবো যে তাদের টার্গেটটা কি, তাদের চাহিদা কি, তাদের মানে কি বলবো যে লোভটা কোথায় কাজ করছে যে এত ঝুঁকিপূর্ণ তবুও রাজনীতি করতে হবে, কেন করতে হবে? আর বাংলাদেশের এই রাজনীতিটাকে ঝুঁকিপূর্ণ করলোই বা কারা? আমরা শেখ হাসিনার বিদায়ের পরে একটা ভালো শাসন ব্যবস্থা প্রত্যাশা করেছিলাম মানে প্রফেসর ইউনূসের আমলে, কিন্তু সেটার পরিবর্তে তিনি মবের রাজত্ব কায়েম করেছেন এবং যাদের দিয়ে তিনি এই মব করিয়েছেন কিংবা মবের পৃষ্ঠপোষকতা করিয়েছেন, মবের পক্ষে নানা ধরনের ন্যারেটিভ তৈরি করিয়েছেন, মব এই শব্দটা উচ্চারণ করলে তাকে সহ দেখে নেওয়া হবে এরকম বক্তব্য যারা প্রকাশ্যে দিয়েছেন এবং আজকের এই সময়ে এসেও তাদের সাঙ্গপাঙ্গরা মব বললে তাকে মারার জন্য 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলে সেটা কি মানে মব হবে কিনা, সেটা অন্যায় হবে কিনা, সেটা ফৌজদারি অপরাধ হবে কিনা, এরকম বক্তব্যও তারা দিচ্ছেন, সেগুলো আমরা দেখছি। এখন এনসিপির এই ঘটনা যখন ঘটলো তখন আমরা সার্জিস আলমকে দেখছি বর্তমান সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে, তারা বলছে যে এখানে আমাদের উপরে হামলা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে কোথায় ঘুমাচ্ছেন এই প্রশ্ন করছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর তো তাদের সমাবেশে গিয়ে পাহারা দেওয়ার কথা নয়, কিন্তু মানে যার মানে ওপরেই এই হামলা ঘটুক না কেন, সেই এনসিপি হোক আর যে দলই হোক, কোনোভাবেই এটা সমর্থনযোগ্য নয়। বাংলাদেশের রাজনীতি দিন দিন যে খুবই বাজে অবস্থায় চলে যাচ্ছে এটা তার প্রমাণ। এটা হতে পারে যে আওয়ামী লীগ টার্গেট করতে পারে, হতে পারে নির্বাচনের আগে এবং নির্বাচনের মধ্যে এনসিপির নেতারা বিএনপির বিভিন্ন শীর্ষ নেতাদেরকে নিয়ে যে ধরনের অধ্যত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন সেই কারণে বিএনপি সারা দেশে তাদের উপরে ক্ষেপে থাকতে পারে, তাদের এক ধরনের ইনভলভমেন্টস থাকতে পারে। আমরা ঘটনাগুলো জানি না, এটা কারা ঘটালো আমরা জানতে চাই, পরিষ্কার হতে চাই এবং প্রত্যেকটা রাজনীতিবিদ, প্রত্যেকটা রাজনৈতিক দল সে যত অপরাধী করুক না কেন, যত খারাপ কাজই করুক না কেন, যত ঘৃণিতই তারা হোক না কেন, তাদের প্রত্যেকের নিরাপত্তা দেয়া এটা রাষ্ট্রের দায়িত্ব। এখন প্রশ্ন উঠতে পারে যে গত বছর প্রফেসর ইউনূস শাসন আমলে তারা জুলাই পদযাত্রা করেছিল, গোপালগঞ্জে ব্যতিক্রম ঘটনা ঘটেছিল, তাছাড়া কিন্তু সারা দেশে মানে ব্যাপক নিরাপত্তা দেওয়া হয়েছিল, আর্মি থেকে শুরু করে আনসার ভিডিপি পর্যন্ত, চৌকিদার পর্যন্ত সবাইকে ব্যবহার করা হয়েছিল। এবার সেটা নেই, সেই কারণেই কি এটা হচ্ছে? তাহলে কি তারা অনিরাপদ আগেই ছিলেন, এখন তাদের নিরাপত্তার মানে যে বাড়াবাড়ি, সেই বাড়াবাড়ি নেই বলেই কি এটা হতে পারছে? সেটা কি আমাদের কাম্য? সেটা কি আমাদের প্রত্যাশিত? শত্রুর অনিষ্ট কি কারো চাওয়া থাকা উচিত? দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। গত বছর যখন জুলাই মাস এসে তখনও তারা উদ্যোগ নিয়েছে। তাদের উদ্যোগটা হচ্ছে গিয়ে আপনার 64 জেলা ঘুরে বেড়ানো, জুলাই পদচারণা বা পদযাত্রা হিসেবে এটাকে তারা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে বা জুলাইকে স্মরণ করার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে। গত বছর এই উদ্যোগ নিয়ে তারা গোপালগঞ্জে গিয়েছে। গোপালগঞ্জে যাওয়ার পরে তাদের সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষাপটটা আমরা দেখেছি। অন্তর্বর্তীকালীন সরকার ছিল বিদায় সে যাত্রায় তারা বেঁচে ফিরতে সক্ষম হয়েছে। এবার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নেই, এবার হচ্ছে নির্বাচিত জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এই সরকার কোনোভাবেই তাদেরকে উদ্ধারের জন্য সেনা সদস্যদেরকে পাঠাবে না, কারণ এই সরকারের সাথে তাদের ততটা ভালো সম্পর্ক নাই। এই সরকারের ভিতরে তাদের ওই বলয়টা নেই যেই বলয়টা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে ছিল। তার মানে জটিলতার একটি সমীকরণে গিয়ে পৌঁছাতে পারে যদি গোপালগঞ্জের দিকে তারা যাত্রা শুরু করে। এবার তারা ভয়ে সেই গোপালগঞ্জের যাত্রাটা ক্যান্সেল করছে। তারা বলছে যে তারা গোপালগঞ্জে পদযাত্রায় যাবে না। নানান কারণ তারা দেখানোর চেষ্টা করছে, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় আলোচনায় তুঙ্গে রয়েছে যে সব জেলায় তারা যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা গোপালগঞ্জের জেলায় কেন যাচ্ছে না এটার ব্যাখ্যাও তারা দাঁড় করেছে। আমাদের মতে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সবাই যে তাদের বাটনা বাটা খেতে হয়েছে, নতুন করে যদি এই সরকারের আওতাধীন যায়, যেহেতু এই সরকারের ভিতরে তাদের কোনো বলয় নেই, কোনো
শক্তি নেই, সেক্ষেত্রে তারা আরো বেশি বিপদগামী এবং ধোসামারা খাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আর সেই ধোসামারার হাত থেকে বাঁচার জন্য বা তারা ভয়ে এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা গোপালগঞ্জের দিকে পদযাত্রায় যাচ্ছে না, গোপালগঞ্জটাকে তারা তাদের পদযাত্রা থেকে দূরে রাখতে চাচ্ছে। সব জায়গায় জুলাই একটা আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে, কিন্তু গোপালগঞ্জে জুলাইয়ের কোনো ধরনের আধিপত্য বিস্তার তারা করতে পারেনি। গোপালগঞ্জের মানুষ জুলাইটাকে ধারণ করে নাই। যদি গোপালগঞ্জের মানুষ জুলাই আন্দোলনটাকে ধারণ করতো, জুলাই আন্দোলনটাকে মেনে নিত, তাহলে আজকে যে জুলাই পদযাত্রা এনসিপি ঘোষণা করেছে, অবশ্যই তারা গোপালগঞ্জে যেতে পারতো এবং গোপালগঞ্জের যারা আপমান জনতা রয়েছে সেই আপমান জনতাই তাদেরকে প্রোটেক্ট করতো। যেহেতু তারা জানে যে বিগত সময় তাদের কর্মকাণ্ড এতটাই এই আওয়ামী লীগ বিরোধী এবং গোপালগঞ্জ বিরোধী হয়ে গেছে, গোপালগঞ্জের নাম নিশানা পর্যন্ত তারা মাটির সাথে মিশিয়ে দেওয়ারও সিদ্ধান্তটা নিয়েছিল। সেই গোপালগঞ্জে গিয়ে তারা ধোসামারা খেয়েছে। এখন আবার এই সভাটা এসে তারা বলছে গোপালগঞ্জে যাবে না। এটা বোঝার জন্য আমাদের রকেট সায়েন্স পড়তে হবে না যে কেন তারা গোপালগঞ্জে যেতে চাচ্ছে না। তারা গোপালগঞ্জে যেতে চাচ্ছে না একটি কারণ, সেটা হচ্ছে তারা এবার যদি ধোসামারা খায়, এবার যদি তারা আক্রান্তের শিকার হয়, তাহলে তাদেরকে আর কেউ রক্ষা করবে না। কারণ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের আর সেই পোদ্দারি নেই, যেই পোদ্দারি দিয়া তাদেরকে সেবারের মতো বাঁচিয়ে নিয়ে এসেছিল। খবরটা কি বলছে চলেন আমরা একটু খবরে নজর দিই। বলছে জুলাই পদযাত্রা করতে গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপি। জুলাই পদযাত্রা করার কথা ছিল, সেখানে গোপালগঞ্জে তারা সমগ্র বাংলাদেশে দেশব্যাপী একটা পদযাত্রা করে পুরো 1 মাস জুড়ে। সেই 1 মাস জুড়ে অর্থনৈতিক খরচ কিভাবে আসে সে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, কিন্তু এবার যে তারা যাচ্ছে না সেটাই হচ্ছে মুখ্য বিষয়, যে কেন তারা গোপালগঞ্জে যাচ্ছে না, কি কারণে তারা গোপালগঞ্জে পদযাত্রাটা বন্ধ রাখছে। বলছে জুলাই পদযাত্রা করতে গোপালগঞ্জে যাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নিরাপত্তা সংক্রান্ত কিছু বিষয়ের কারণে গোপালগঞ্জ বাদ দিয়ে আপাতত 63 জেলায় অনুষ্ঠিত হবে এই পদযাত্রা। তবে 16 জুলাই শহীদ দিবস গোপালগঞ্জ দোয়া ও মোনাজাত করবেন এনসিপির স্থানীয় নেতা কর্মীরা। শনিবার 4 জুলাই সন্ধ্যায় ঢাকার বাংলা মোটর এক সংবাদ সম্মেলনে 64 জেলায় এই কর্মসূচি পালনের কথা জানান দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্জিস আলম। তবে 1 ঘন্টা পর গোপালগঞ্জ বাদ দিয়ে সংশোধিত তালিকা প্রকাশ করা হয়। জুলাই পদযাত্রা করতে গোপালগঞ্জ না যাওয়ার বিষয়টি স্পষ্ট করেছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। তিনি বলেন ঘোপালগঞ্জের প্রতিটি এনসিপির কোনো বিদ্বেষ নেই, তবে এবারে পদযাত্রার মূল লক্ষ্য হলো যেসব উপজেলায় স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রার্থী দেওয়া হয়েছে সেসব এলাকায় আগে থেকেই তারা ঘোরার ব্যবস্থা করছে। তার মানে এই যে স্থানীয় নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করেই তারা এই করতে চায়, কিন্তু গোপালগঞ্জে তারা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেরকম ক্যাপাবিলিটি এখন এই এনসিপি নামক যে ছোট্ট একটি রাজনৈতিক সংগঠন, সরকারের কিংস পার্টি নামে সবাই যাদেরকে চিনত, সেই কিংস পার্টি সেখানে গিয়ে দাবিদারি খবরদারি দেখাইতে পারবে না। আর ওই দেখাইতে না পারার কারণে সেখান থেকে যে ধোসামারা খাবে, বিগত সময় যে ধোসামারা খাইছে, সেই ধোসামারার যে ব্যথা, সেই ব্যথায় হয়তোবা এখনো তারা কাতরাচ্ছে এবং তারা সেই অতীতটা মনে করেই তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা কোনোভাবেই যেতে চাচ্ছে না কোথায়, গোপালগঞ্জে তাদের এই জুলাই পদযাত্রা। যদি জুলাই পদযাত্রা করতে হয় তাহলে তারা সেখান থেকে পদলিহীন হয়ে যে বাংলাদেশে ফিরবে ঢাকাতে, সেটাই বাস্তব চিত্র এখানে তুলে ধরা হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।